ভাবিকে? কে আবার? তোদের আদরের বোন প্রাণেশা। যদি আজ ট্রিট চাস তাহলে এক্ষুনি প্রাণেশাকে ভাবি ডেকে আয়। রাদিন গাল মুখ ফুলিয়ে বলল, শিরোমকে ভাবি কিভাবে ডাকবো? ভাইকে দুলাভাই যেভাবে ডাকিস আপুকে ভাবি সেভাবেই ডাকবি। যা ফোট, ভাবি না ডেকে আমার কাছে আসবি তো? দুটোকে কান ধরে এখানেই উঠবস করাবো। কথা ক্লিয়ার? এরপর দুটোকে কান পড়া দিল অনির্বাণ। রামিসা ও রাদিন বিড়বিড় করতে করতে প্রাণেশার রুমের দরজার কাছে গেল। বাইরে থেকে দরজা আটকানো দেখে রাদিন ডাক দিল। ভাবি দরজা খুলো, ভাইয়া তোমাকে ডাকছে। সে যে লজ্জায় দরজা আটকেছিল আর খুলেনি, ঘর থেকে বেরও হয়নি। রুমের ভেতরে বসে বসে নিজের পছন্দের কাজটা করছিল প্রাণেশা। আচমকা ভাবি ডাক শুনে অস্পষ্ট স্বরে সেই ডাক বিড়বিড়ালো একবার, কানে নিল না। আবারও রাদিনের কণ্ঠে ভাবি ডাক ভেসে আসছে। হাতের কাজ ফেলে দরজা খুলতেই দেখলো পিচ্চি দুটো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওদের মুখোমুখি হয়ে বলল, কে ভাবি? রাদিন স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, তুমি তো ভাবি। আমি তোর ভাবি হলাম কবে? এখন থেকে। কে শিখিয়েছে তোকে এই কথা? কিছুটা ধমকে উঠে প্রশ্ন করলো প্রাণেশা। রাদিন ও রামিসা দুটোই ভয় পেয়ে একটা আরেকটার হাত চেপে ধরলো। রাদিন উকি দিয়ে ড্রয়িংয়ের সোফার দিকে দৃষ্টি দিতেই সেদিকে চোখ দিয়ে কার শেখানো কথা এসব সেটা বুঝে গেল প্রাণেশা। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমার হাতে যে কঞ্চি থাকে সেটা দেখেছিস তো? রাদিন কাচুমাচু হয়ে বলল, কি করবে ওটা দিয়ে? তোদের পিঠ ভাঙবো। আর যদি আমাকে ভাবি ডাকিস, রোজ সকালে নিয়ম করে 100 বার কান ধরে উঠবোস করবি, তাও বাড়ির সবার সামনে, মনে থাকবে? প্রাণেশাকে এমনিতেই ভয় পায় ওরা, এই কথাতে আরও ভয় পেল। ভাবি ডেকে বিপদ বাড়াতে রাজি নয় ওরা, তাই যান বাঁচাতে দৌড়ে আবার অনির্বাণের সামনে গেল। ওদের বুঝিয়ে সুঝিয়ে আরাম করে আধশোয়া হয়ে টেলিভিশন দেখছিল অনির্বাণ। পিচ্চিদের আবার সামনে দেখে বলল, ভাবি ডেকে এসেছিস তো? রাদিন বলল, শোনাবো তো কঞ্চি দিয়ে মারবে। এখন আমি তোদেরকেই আছাড় মারবো। আজ থেকে নিয়ম করে প্রাণেশাকে 24 ঘন্টায় 48 বার ভাবি ডাকবি, বুঝা গেছে? ধমক খেয়ে দুজনেই ফুঁপিয়ে উঠল। ফুপাতে ফুপাতে রাদিন বলল, যদি মারে? মারুক, মার খেয়েও ডাকবি, ডাকা মিস করা যাবে না। দুটোতে ঠিক মতো কাজ করাতে পারে কি না সেটাই দূর থেকে দেখছিল রাফিয়ান। ওদের দিয়ে যে কোনো কাজ হবে না, উল্টা ট্রিট মিস যাবে সেটা বুঝে শেষবেলা সেই এলো। সামনে এসে নির্ভয়ে বলল, তুমি কিন্তু বলেছিলে ট্রিট দেবে, এখন কথা পাল্টাচ্ছ? অনির্বাণ বলল, আমি মোটেও কথা পাল্টাচ্ছি না। ট্রিট আমি দেব, কিন্তু ওদেরকে বল তোর বোনকে গিয়ে ভাবি ডাকতে। সোনা আপু যে কত মেজাজি সেটা তুমি জানো না দুলা ভাই। বলে দাঁত কেলিয়ে হাসলো রাফিয়ান। অনির্বাণ নিজের চুল টেনে ধরে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না। বোনের স্বামী তো দুলা ভাই হয়, তাই না? বোনের স্বামী দুলাভাই হলেও বাড়ির ছেলে দুলাভাই হয় না, মাথায় ঢুকিয়ে নে এটা। বাড়ির ছেলে হও কি অন্য কিছু তাতে কি আসে যায়? আমার বোনের স্বামীকে আমি দুলা ভাইই ডাকবো, এটাই শেষ কথা। একটু আগে ওদের বলেছি এখন গিয়ে মিষ্টিপু, ছোটপু, সেজু ভাইয়া ও লম্বু ভাইয়াকে বলবো সবাই যেন তোমাকে দুলা ভাই ডাকে। নিজের বোনের কথা আসাতে অনির্বাণ বলল, আয়শা কেন আমাকে দুলাভাই ডাকবে? ছোট আপু না ডাকলেও মিষ্টিপু, সেজু ভাইয়া ও লম্বু ভাইয়া ঠিকই দুলা ভাই ডাকবে। আগুনের পাত্রে খানিকটা ঘি ঢেলে মিষ্টি করে আবারও হাসলো রাফিয়ান। সে খুব একটা ছোট নয়, এই বছর টেনে উঠেছে। আয়েশা, মায়েশা ও রেদওয়ান তার চেয়ে 3 বছরের বড়। ওরা এইচএসসি দিয়েছে। বোন দুজনকে রাফিয়ান ছোটাপু ও মিষ্টিপু বলে ডাকে, আর রেদওয়ানকে লম্বু ভাইয়া ডাকে। ওদের মধ্যে রেদওয়ান ও আয়েশা কমার্সের স্টুডেন্ট ও মায়েশা সায়েন্সের। প্রাণেশার তুলনায় ওরা সবাই যথেষ্ট ভালো পড়াশোনাতে। একজন দুষ্টুমি করলেও মেপে মেপে করে। আজ অনির্বাণকে খেপাতেই এই বুদ্ধি এঁটেছে রাফিয়ান। যেহেতু অনির্বাণ সকালে চলে যাবে, ট্রিট নেওয়ার সুযোগ এখনই, এরপর আর কবে আসবে ঠিক নেই। সে জম্পেশ খানাদানা মিস করার ছেলে নয়, তাই সেই দুষ্টুমি তার হাসি দেখে ফুঁসে ওঠে অনির্বাণ। সোফার কুশন হাতে নিয়ে ছুঁড়ে ফেলতে গেলে তার আগে নিজের রুমে দৌড় দিল রাফিয়ান।
যাওয়ার আগে আরও 2 চামচ ঘি বাড়িয়ে দিতে গানের সুরে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, দুলাভাই, দুলাভাই, ও আমার দুলাভাই। অনির্বাণও একইভাবে চিৎকার দিয়ে বলল, শয়তানের চেলা, নেক্সট টাইম যদি তোকে আমার সামনে দেখি, শালা দুলাভাই সম্পর্ক কেমন হয় বুঝিয়ে দেব। ওদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিময় মুহূর্ত বাড়ির বড়রা উপভোগ করছিল। ছোট ছোট ছেলেরা ঘরকে প্রাণবন্ত করতে রেখেছে বলেই বাড়িটা এত আনন্দ, এত সুখ। এই দুষ্টুমি সবাইকে আনন্দ দিলেও অনির্বাণকে খুব ঝামেলায় ফেলে দিয়েছে। বেচারা নিজেকে দুলোভাই মানতেই পারছে না। তা দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠেছে। এদিকে সবার হাসি দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল অনির্বাণ। চোখ গরম করে মা চাচিদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, শুধু তোমাদের জন্য আমি আজ এই সিচুয়েশনে পড়েছি। অসহ্য, ছোটরাও আমাকে পচাচ্ছে। সব কাজিনরা একসাথে বসেছে ওদের বাড়ির হলরুমে। সেখানে শুধু ওদেরই আড্ডা ও হইচই চলে। রাফিয়ানের একটাই কথা, ট্রিট আজকে তার চাই চাই। মায়েশা ও রেদওয়ান তাতে লাফ দিয়েছে। ওরা আবার যমজ ভাই বোন, কিন্তু আয়েশা মানতে নারাজ। ভাইদের এক একটা ভীষণ রাগী। ওদের কাছে ট্রিট চাওয়া মানে বকুনি খাওয়া। ওদের এই মিটিংয়ের সবচেয়ে নীরব সদস্য নাহিয়ান, যে মায়েশা ও রেদওয়ানের বড় ভাই, আবার আরিয়ান ও অনির্বাণের চেয়ে বয়সে ছোট। ফ্রিতে কাচ্চি পেলে আছে, না পেলে নাই। তবে খাওয়ার জন্য এত যুদ্ধেও সে নাই। তাই নীরব শ্রোতা হয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে চাকরির বিজ্ঞাপন দেখছে। সে ও প্রাণেশা একই বয়সের। ফার্স্ট ক্লাস পেয়ে ইকোনমিক্সে অনার্স শেষ করেছে নাহিয়ান। আপাতত ছোটোখাটো একটা পার্ট টাইম জব দরকার, পাশাপাশি মাস্টার্স করার শেষ চিন্তা তার মধ্যে বেশি। বিয়ের হুলস্থলেও খুব একটা গায়ে মাখেনি। এই ট্রিটও গায়ে মাখলো না, নিজের মতো করে কাজে ব্যস্ত হয়ে রইল। আয়েশা নখ কামড়াতে কামড়াতে বলল, ট্রিটের ভূত মাথা থেকে সরিয়ে ফেলো সবাই, না হলে বকা খেতে হবে। রাফিয়ান মোটেও ছাড়ার পাত্র নয়। বসে বসে ভাবছিল দুলাভাইয়ের থেকে ট্রিট কিভাবে আদায় করবে। হঠাৎই আয়েশার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ছোট আপু, তুমি তো প্রাণেশা আপুকে ভাবি ডাকতে পারো। একবার ভাবি ডেকে এসো, ট্রিট কনফার্ম হয়ে যাবে। আয়েশা দুদিকে মাথা নেড়ে বলল, না ভাই, আমি ওসবে নাই। শেষে আমার ভাইয়ের বউ কঞ্চি দিয়ে আমার পেছন পেছন দৌড়াতে শুরু করবে। এতক্ষণ কাজে ডুবে থাকলেও রাফিয়ান ও আয়েশার এসব কথা শুনে হো হো করে শব্দ হেসে উঠল নাহিয়ান। ল্যাপটপ বন্ধ করে ওদের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, সামান্য একটা ট্রিটের জন্য ভাইকে দুলাভাই আর আবুকে বাবে ডাকতে হবে। ঠিক না খেলে হয় না রাফি। রাফিয়ান বলল, তুমি কি দলে থাকতে চাও না? দেখে লাভ, এক প্লেট খাচ্ছি। ওটা তো বড় ভাবি ভালো রান্না করতে পারে। জকচকা খেয়ে ট্রিট নেওয়ার চেয়ে বড় ভাবিকে গিয়ে বল বাইরের সবাইকে স্পেশাল কাচ্ছির রান্না করে খাওয়াবে। তুমি এভাবে দল পাল্টাতে পারো না সেজে ভাইয়া। আশ্চর্য কথা তো, আমি কেন দল পাল্টাতে যাব? আশ্চর্য কথা তো, আমি কেন দল পাল্টাতে যাব? আমি কি তোদের বলেছি এই দুলাভাই ও বাবি ডাকার দলে আমার নাম লেখা? তোরাই তো কোথা থেকে এক একটা বুদ্ধি বের করিস আর ধরা খাস। মায়েশা বলল, তুমি একদম মেজ ভাইয়ার দলে যাবে না। ভাইয়া বলেছে বিয়ের পর ট্রিট দিবে, এখন কেন দিচ্ছে না? নাহিয়ান বলল, শখের বিয়ে হলে ঠিকই ট্রিট দিত। এরা তো আর শখের বিয়ে না, এটা হচ্ছে একটু হলা বাসের বিয়ে। বাসের বিয়েতে কেউ কেন ট্রিট দিবে? ওরা যেন এই কথা মানতেই পারল না। রেদওয়ান জোর দিয়ে বলল, সবাই আসো আমার সাথে। আজ প্রাণেশা আপুকে ভাবি ডেকে ট্রিট নিয়ে তবে চারবো, নয়তো আমাদের এই মিশন চলবে তো নাম লেখাবে। সিদ্ধান্ত নিয়ে সবাই প্রাণেশার দরজায় নক করলো। অল্প আওয়াজে ঠোকা দিয়ে বুকে ফু দিল আয়েশা। সবাই ঠেলে ঠুলে তাকে সামনে রেখেছে যেন বকা খাওয়াতে পারে। এদিকে সম্পর্কে প্রাণেশা তার ভাবিই হবে, তবুও মনে ভয়। তার এই ভয় মিশ্রিত পাংশু মুখ দেখে রাফিয়ান বলল, ছোট আপু দেরি করছো কেন? ডাক দাও, রাত তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই। কাছে কখন খাবো? আয়েশা বিরক্তিকর মেজাজে চেয়ে বলল, তোর শখ থাকলে তুই ডাক, আমাকে কেন বকা খাওয়াতে চাইছিস? আরে ভাই বকা না, ট্রিট খাবে, ডাক দাও, কিচ্ছু হবে না। তুমি তো আপন ননদিনী হও, তোমাকে কেন বকা দেবে? বকা খেলে খাবে, একবার ভাবি ডেকে তারপর দৌড় দিবে।
এরকমটা সিদ্ধান্ত নিয়ে আবারও দরজায় ঠোকা দিল আয়েশা। ভেতর থেকে প্রাণেশা বলল। কে ওখানে? কি আয়েশা বলল, ভাবি, আমি তোমার একমাত্র ননদিনী। দরজা বন্ধ থাকায় প্রাণেশার রিয়াক্ট দেখলো না আয়েশা। তবে দরজা খোলার পর আদরের ভাবির মুখোমুখি হতে গিয়েই মায়েশার হাত খামচে ধরল সে। প্রাণেশা সবাইকে দেখে চোখ নাচিয়ে আয়েশার মুখের দিকে চেয়ে বলল, ব্যাপার ননদিনী? কি আবদার আমার কাছে? বোনের মুখে ননদিনী ডাক শুনে সব কথা গুলিয়ে ফেললো আয়েশা। কি বলতে এসেছিল সেটাও ভুলে গেল। মায়েশা ওর হাত জোরে চাপ দিয়ে বলল। ঘাবড়াচ্ছিস কেন বল? আয়েশা তোতলানো কণ্ঠে বলল, অনেক আগে মেজো ভাইয়া বলেছিল সে বিয়ে করলে সবাইকে ট্রিট দিবে। প্রাণেশা নিজের নখের নেল বালিশে ফু দিয়ে আয়েশার ভয় ভয় চেহারা দেখে তাকিয়ে বলল, তো না মানে, যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে। তুমি এখন এ বাড়ির বউ, মেয়ে নয়। আর আমাদের প্রাণপ্রিয় ভাবি, সেই হিসাবে বিয়ের পরবর্তী ট্রিট তো দিতেই পারো। প্রাণেশা ভ্রু বাঁকিয়ে বলল। আমি ট্রিট দেব? আমার দেওয়ার কথা ছিল। তখনই রেদওয়ান বলল, আরে তুমি কেন দেবে? ঠিক তো বায়া দেবে। তুমি শুধু বায়ার সামনে আমাদের বাবি হয়ে যাও। বায়ার পকেট ফাঁকা করার দায়িত্ব আমরা নেব। হবে আমাদের বাবি। অনির্বাণকে আর এক দফা বাস দেওয়ার সুযোগটা ঝটফট লুফে নিল প্রাণেশা। ড্রয়িং রুমের দিকে উকি দিয়ে বলল, অফকোর্স, তোদের ভাবি হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মায়েশা বলল, কিন্তু কি? আমাকে বকা খাওয়াতে পারবি না। সব ধরনের বকা ও বাস থেকে বাঁচাবি তো তোরা। সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালে অনির্বাণের দিকে তাকিয়ে উপর থেকে প্রাণেশা বলল, তুমি না কি বলেছো? ভাবি ডাকলে ওদেরকে ট্রিট দেবে। ওরা আমাকে ভাবি ডেকেছে, আমিও ওদেরকে ননদ দেবর মেনে নিয়েছি। এখন ওদেরকে ট্রিট দাও। এই অসম্ভব যে এত তাড়াতাড়ি সম্ভব হবে ভাবতে পারেনি অনির্বাণ। প্রাণেশার থেকে স্বীকারোক্তি শুনেও যেন বিশ্বাস হলো না। নিজ থেকেই বলল, তাহলে ওদের বল আমাকে যেন দুলাভাই না ডাকে। প্রাণেশা ওদেরকে এই কথা বোঝাতে গেলে রাফিয়ান বলল, আমি কিন্তু দুলাভাই ডাকবো। শব্দ করে হেসে ফেলল প্রাণেশা। ভাই কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলল, তোর যা মন চায় তুই তাই ডাকবি, আমরা কেউ কিছু বলবো না, তাই না রে? সবাই উচ্চ স্বরে হেসে উঠল। প্রাণেশা বলল, যাও ঝটপট রেডি হও সবাই। আবারও নিজের ঘরে ঢুকে দরজা আটকাতে গেলে আয়েশা বলল, তুমিও রেডি হয়ে নাও ভাবি, যেহেতু তোমাকে ঘিরেই ট্রিট হবে। তুমি না গেলে কেমন দেখাবে? একটু জোরে বলাতে কথাটা অনির্বাণের কানেও গেল। সে সিঁড়ি বেয়ে উপরে আসছিল। আশেপাশে তাকিয়ে দেখলো মুরব্বীরা কেউ এদিকে নেই। রান্নাঘরে শুধু রূপকথা ও কাজের মেয়েটা। প্রাণেশাকে লজ্জায় ফেলার সুযোগ হাতছাড়া করতে পারল না। তাই নিজের রুমে প্রবেশের একটু আগেই গলা উঁচিয়ে বোনকে শুনিয়ে বলল, আমার বউটাকে বল ট্রিটটা যেহেতু বিয়ে উপলক্ষে সে যেন একটা লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজে। বউকে দেখে যদি বউ বউ ফিল না আসে ট্রিট তো জমবে না রে আপনি। এই লম্বু যা তো গিয়ে দেখ ওরা সবাই তৈরি হলো কিনা। পুরুষ মানুষ বলে সব ভাইদের তৈরি হতে বেশি সময় লাগলো না। আধ ঘন্টায় সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। কিন্তু যাকে নিয়ে এই ট্রিট তারই খবর নেই। এতক্ষণ ধরে কি এমন সাজগোজ করছে যে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। কোনো আয়োজিত অনুষ্ঠান কিংবা জন্মদিন পার্টিতে কখনো ভারী সাজগোজে বা সাজ পোশাকে সাজতে দেখা যায়নি প্রাণেশাকে। যেখানে বাড়ির অন্য বোনেরা মেকআপ ও জামা কাপড় সিলেক্ট করা নিয়ে হইচই শুরু করে, সেখানে প্রাণেশা থাকে নির্বিকার। কোনো কিছু ধরা ছোঁয়াতে যেমন থাকে না, তেমনই সাজগোজের ব্যাপারেও খুব একটা মাথা ঘামায় না। একদম শেষ মুহূর্তে বাড়িতে যা পড়ে তাই পরেই বের হয়ে যায়। এই নিয়ে তাহমিনা আহমেদের দুঃখের শেষ নাই। মেয়ের জন্য প্রতি ঈদে তিনি শাড়ি, 3 পিস, জুয়েলারি কিনেন, কিন্তু অথচ প্রাণেশা এসব পরেই না। হাতে নিয়ে পছন্দ অপছন্দের কিছুই জানে না। নতুন কাপড় ফেলে মুচকি হেসে সেগুলো তুলে রাখে আলমারিতে। যেই মেয়ের সাজগোজ নিয়ে কোনো আগ্রহ নেই, আজ তার এত দেরি দেখে অধৈর্য হয়ে পড়েছে অনির্বাণ।
এজন্যই রেদওয়ানকে হুকুম করেছে একবার গিয়ে দেখে আসতে বোনেরা ও তার বউয়ের তৈরি হওয়া আর কত দূর। ভাইয়ের আদেশ শুনে রেদওয়ান সবেমাত্র পা ফেলছিল উপরে গিয়ে চেক করবে, তখনই নিজের রুমের দরজা খুলে সব বোনদের বের করে দিয়ে প্রাণেশার হাত ধরে তাকে খুব সাবধানে রুমের বাইরে এনে দাঁড় করালো রূপকথা। রেদওয়ান সঙ্গে সঙ্গে বলল, ওই তো বাবি চলে এসেছে। প্রাণেশা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হিলটা খুব বিরক্ত করছে তাকে, আঙুলে ব্যথা পাচ্ছে। শাড়ি পরার ইচ্ছা ছিল না, কিন্তু রূপকথার আদরে কথায় না পেরে উপায়ও ছিল না। এই মানুষটার কথা অগ্রাহ্য করার সাহস প্রাণেশার নেই বলেই অনুরোধ করা মাত্রই ঘাড় নেড়ে শাড়ি পরতে গিয়েছে। সব কাজেই রূপকথায় তাকে সাহায্য করেছে। সাজগোজ কমপ্লিট করে এখন বাইরে এসে আবারও শেষ একবার প্রাণেশার সম্পূর্ণ সাজটা দেখছিল রূপকথা। দেখা শেষ হলে ভ্রু নাচিয়ে বলল, খুব তো বলছি শাড়ি পরলে তোকে দেখতে খারাপ লাগবে, কই এখন তো মোটেও খারাপ লাগছে, একদম বউ বউ লাগছে, মনে হচ্ছে জলজান্ত একটা পরী নেমে এসেছে এই আনন্দপুরীতে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো প্রাণেশার। এভাবে পচানোর মানে কি? সে অনভ্যস্ত হাতে শাড়ির এদিক ওদিক টানছিল। গতকালকে শাড়ি পরে কি যে অস্বস্তি হচ্ছিল তার। ভারী শাড়ি গায়ে জড়িয়ে ঘন্টার পর বসে থাকা কি চারটিখানি কথা? যে পরে সেই জানে গরম কত প্রকার। এখনও ঠিক সেরকমই অনুভূতি হচ্ছে, আবার মনে হচ্ছে শরীরের এখানে ওখানে সবখানে চুলকাচ্ছে। এটা ছিঁড়ে ফেলে যদি দৌড় দিতে পারতো তাহলে বোধহয় একটু স্বস্তি পেত, কিন্তু তা তো আর হওয়ার নয়। রূপকথার আদরে কথার ফাঁকে করা আদেশ ও অভিমান মিশানো একটা কথাও ছিল, শাড়ি না বললে তুই আমার সাথে আর কথা বলবি না। দুনিয়ার সবার সাথে কথা বন্ধ করে দিলেও কষ্ট হবে না প্রাণেশার। কষ্ট হবে এই বিশ্বস্ত মানুষটা যদি তার উপর রাগ ও অভিমান পুষে রেখে দেয় কাটায়। তার আদেশ হোক কি অনুরাধ, কথা রাখতেই খুব সাদামাদা ডিজাইনের এই মেরুন রঙের শাড়িটা গায়ে জড়িয়েছে, মুখেও দিয়েছে দামি দামি প্রসাধনী। যদিও হালকা মেকআপ, তবুও এই শাড়ি ও মেকআপ তার প্রচণ্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। এর মধ্যে আবার সবার অবাক করা দৃষ্টি দেখে কোন দিক দিয়ে পালানো যায় সেই পথ খুঁজছিল। দুর্ভাগ্য সেটাও আজ পেল না। কোনো দিকে ফাঁক নেই যেদিক দিয়ে সে আরামসে পালাতে পারবে। তার এত সব লজ্জা ও অস্বস্তিকে পাত্তা দিল না রূপকথা। মিটিমিটে হাসি ঠোঁটে ঝুলিয়ে হাত ধরে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে সাহায্য করলো। প্রাণেশা শুধু পারল না হাত ছাড়িয়ে দৌড় দিতে, সবার সামনে দাঁড়ানোতে লজ্জা আরও জেঁকে ধরলো প্রাণেশাকে। সে চোখ তোলে উপর দিকে তাকাতেই পারল না, তবে না তাকিয়েই বুঝলো কেউ একজন দু চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে তাকে দেখে। আশ্চর্য, এমনটা কেন ভেবে পেল না প্রাণেশা। ঠোঁট কামড়ে নতমুখে দাঁড়িয়ে রইল সে। রূপকথা বলল, চাচি মা শ্বাসটা ঠিক আছে, আর কিছু লাগবে? তাহমিনা আহমেদ মেয়ের সামনে এসে দু চোখ ভরে মেয়েকে দেখে স্নেহের পরশে সম্পূর্ণ মুখ ছুঁয়ে কপালে আদর দিয়ে বললেন, এখন মনে হচ্ছে আমার মেয়েটা একদম স্বয়ং সম্পূর্ণা, কোনো ত্রুটি নেই। আমার তো তোকে সবাই সব সময় এভাবেই দেখতে চাই প্রাণ। এইটুকু আদরে দু চোখ ভাসিয়ে কাঁদার কথা ছিল প্রাণেশার, কিন্তু সে কাঁদল না। দাঁতে দাঁত চেপে চোখের পানি কন্ট্রোল করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মা চাচিরা আজ খুব প্রশংসা করেছেন প্রাণেশার, রূপের, সাজের, সাজ পোশাকের, সব কিছুর। শুনেও এইসব প্রশংসায় আজ আর মনের কোণে আবেগ জমা হলো না। সব কিছুই নিছক সময় ও পরিস্থিতির পরিবর্তন ভেবে মেনে নিল। সবাই যখন প্রাণেশাকে এই রূপে ও সাজে দেখে অবিরত প্রশংসা করছিল, বিরক্ত হয়ে রাফিয়ান বলে উঠল, সোনা আপুকে তো 24 ঘন্টাই দেখো, আগে যা ছিল এখনো তাই আছে। খামোখা আটকে রেখে দেরি করাচ্ছ, মনে হচ্ছে রাত আজ এখানেই শেষ হয়ে যাবে। রাফিয়ানের গলার আওয়াজে অনির্বাণ নিজেও সহজ হলো। কতক্ষণ পর তার ঘোর কাটলো সেটা সে নিজেও বুঝলো না, শুধু অনুভব করলো তার সামনে থাকা দৃশ্য ও নারীটি যেন কোনো রূপকথার রাজ্যের রাজকন্যা। শাড়ি, গয়না, মেকআপ, খোপায় আবার নিজেদের বাগানের অলকনন্দা ফুল,
সব মিলিয়ে প্রাণেশার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে মনের পর্দায় ধরা দিল। অথচ এর আগে কোনোদিন এই মেয়েকে সে এভাবে দেখেনি, এত মুগ্ধ হয়নি, এত শান্তি পায়নি। সবটাই কি তবে বৈধ সম্পর্কের ভারী ও দামি সিলমোহরের কারণে? ভেবে কোনো কুল পেল না অনির্বাণ। মুগ্ধতা কাটিয়ে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগলো তার। চশমা পরেও সে যেন ভুল ও অবিশ্বাস্য কিছু দেখে নিল আজকে, আর এই দেখাটাই তার মনকে টালমাটাল করে দিল। মেয়েলি পোশাক আশাকের যে একটা অদ্ভুত সৌন্দর্য ও গুণ আছে সেটা মনে স্বীকার করতে বাধ্য হলো। না চাইতেও দৃষ্টি সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেরি হচ্ছে, তোরা গিয়ে গাড়িতে বস। আমি মনে হয় রুমে চাবিটা ফেলে এসেছি, এক্ষুনি ওটা নিয়ে আসছি। অনির্বাণের পালিয়ে যাওয়া আর কেউ বুঝতে না পারলেও নাহিয়ান ঠিকই বুঝে নিল। গা দুলানো হাসিতে মুখ ভরে উঠল তার, চেপে রাখতে চেয়েও পারল না। হাসতে শুরু করলো, হাসতে হাসতে বলল, বউয়ের এই রূপ দেখে মেজো ভাইয়া পালিয়েছে, এখন শুধু অজ্ঞান হওয়ার বাকি। আশ্চর্যিত মনোভাব নিয়ে সিঁড়ির দিকে তাকালো প্রাণেশা। তাকে কি দেখতে এতটাই খারাপ লাগছে যে এইভাবে সরে যেতে হলো? কেউ তার রূপের, গুণের ও মেধার প্রশংসা না করলেও যেমন কষ্ট হয় না, করলেও সেসব নিয়ে খুব একটা আনন্দ ফুর্তিও হয় না। তবে আজকের এই দৃশ্যটা খুবই চোখে লাগলো। ঠোঁট কামড়ে বলল, ভাবি, আমার মনে হয় শাড়িটা চেঞ্জ করে আসা উচিত। কেউ আমাকে দেখে বিব্রত বা বিরক্ত হোক, আমি সেটা চাই না। আসলেই গাড়ির চাবি ফেলে এসেছিল অনির্বাণ। ওটা হাতে নিয়ে নিচে নামতে গিয়ে প্রাণেশার কথাগুলো কানে বাজল। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নিয়ে আর একটা কথা বলবি তো এমন চট দেব, আক্কেল দাঁত সহ সবগুলো দাঁত খসে পড়ে যাবে। যা পড়েছিস সেটাই যথেষ্ট, এখন চুপ করে গাড়িতে এসে বস। অনির্বাণ ড্রাইভ করছে, পাশে বসে আছে নাহিয়ান, পেছনে বাকি সবকটা বসে বসে বকবক করছে। সবার মধ্যে নীরব শুধু প্রাণেশাই। না কোনো কথা শুনছে, না কোনো কথার উত্তর দিচ্ছে। মন খারাপ নাকি মন ভালো সেটাও বোঝার উপায় নাই। লুকিং গ্লাসে বেশ কয়েকবার প্রাণেশের মুখখানে দেখলো অনির্বাণ। তখনও জানালার কাছে খুলে বাইরের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে প্রাণেশা। বৈরী হাওয়ায় উড়ছে তার সামনের ছোট ছোট চুল। খোপা করা থাকলেও ছোট ছোট চুলকে বেঁধে রাখা যায়নি, ওগুলো সামনের দিকেই ছিল। কপাল ও গাল ছুঁয়ে যাচ্ছে। আকাশের ফেটে ঝিরঝিরি বৃষ্টিও নেমেছে। হাত বাড়িয়ে সেই বৃষ্টি ছুঁয়ে দেখছে প্রাণেশা। বৃষ্টির স্পর্শ শুধু শরীর নয়, মন জুড়েও শীতল স্পর্শ ছুঁয়ে মনের সব অবসাদ দূর করে দিল। আচমকায় অনির্বাণ ধমকে উঠে বলল, হাত বাইরে বের করেছিস কেন প্রাণ? সঙ্গে সঙ্গে ডান হাতটা ভেতরে নিয়ে কাছ তুলে দিল প্রাণেশা। ভয়ে নয়, অন্য মনস্কতার কারণে। খুব করে খেয়াল করছে বিয়ের রাত থেকে অনির্বাণ তাকে ভাই বোনের সামনে অথবা একা পেলেই প্রাণ ডাকছে, নয়তো আগে প্রাণেশা ডাকত। প্রথম যখন এই কথা শুনে হৃৎপিণ্ড ধরফরিয়ে উঠেছিল, এখনও তাই হলো। আজ কেন যেন তার কোনো তর্কে যেতে ইচ্ছে করছে না, তাই শান্ত হয়ে সিটে হেলান দিয়ে চুপ করে রইল। অন্য সময় হলে এই ধমকের তোয়াক্কা করতো না সে, ঠিকই এর পাল্টা জবাব দিত। অনির্বাণ নিজেও যেন প্রাণেশকে এত শান্তশিষ্ট মেজাজে মেনে নিতে পারল না। ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে বলল, শরীর খারাপ? ঝটপট দুদিকে মাথা নাড়ালো প্রাণেশা। অনির্বাণ আরও কিছু বলতে চেয়েও থেমে গেল। শহরের নামি দামি রেস্টুরেন্টে এসে পৌঁছেছে ওরা। পার্কিং প্লেসে গাড়ি থামিয়ে ডোর খুলে একে একে সবাই নামলো। সব কাজিনেরা এলো, আসেনি রূপকথা, আরিয়ান ও তাদের ছোট্ট রাজকন্যা। বড় ভাই এখনও অফিসে, আর ভাবি তাকে ছাড়া বাড়ির বাইরে পাও ফেলবে না। অগত্যা 3টা মানুষকে ফেলে বাকিদের নিয়েই আসতে হলো। গাড়ি থামার সাথে সাথে ওরা সবাই ছুটে বের হলো। নাহিয়ান সবাইকে ধরে ধরে রেস্টুরেন্টের ভেতরে গেল। সবাই নেমে চলে গেলেও নামতে গিয়ে বিপদে পড়ল প্রাণেশা। হিলের সাথে শাড়িটাও আটকে গেল। সেটা খুলতে গেলে দামি শাড়িটাও সামান্য ছিঁড়ে গেল। অনির্বাণ বলল, একটা শাড়ি কি করে সামলাতে হয় তাও জানিস না? প্রাণেশা রাগত্ব স্বরে বলল, না, জানি না। কেন? কোনো সমস্যা? সবাইকে সবকিছু জানতে হবে কেন? রাগ করছিস কেন? আমি এত কিছু মিন করে বলিনি, এমনিই বলেছি। এক
পা বাইরে দিয়ে শাড়ির প্রতিটা ভাঁজ ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে নামতে যেতেই হাত বাড়িয়ে দিল অনির্বাণ। তার কেন যেন মনে হলেও এই মেয়ে পা ফেলতে গেলেই পড়ে যাবে। হলোও তাই। রাগ দেখিয়ে অনির্বাণের হাত ধরানি প্রাণেশা, তাতেই নিচে পা দেওয়া মাত্রই পায়ে মোচড় খেলো। বিরক্তিতে পায়ের জুতা খুলে ডাস্টবিনে ফেলে এলো। হিল ফেলে দিয়ে শান্তি পেল সে। গাড়িতে থাকা নিজের ব্যাকপ্যাক টেনে এনে ভেতরে থাকা লেডিস শু বের করে সেটা পায়ে দিল। শাড়ির সাথে শু ঠিকঠাক মানালো কিনা কে জানে, সেই হিসাব মিলাতে গেল না অনির্বাণ। বিস্মিত দৃষ্টি নিয়ে বলল, জুতা ফেলে দিলি কেন? প্রাণেশা সহাস্যে বলল, যা আমার জন্য নয় তা আমি পারি না। ও আচ্ছা চল, এভাবেই ঠিক আছে, হিল পরার দরকার নেই। বাই দ্য ওয়ে, তোকে শাড়িতে অনেক প্রিটি লাগছে। খোঁচা দিল নাকি প্রশংসা করলো সেসব ভেবে দেখলো না প্রাণেশা। চোখ পাকিয়ে বলল, তাই ইয়াপ। মুচকি হেসে এই শব্দটা উচ্চারণ করে নিজের চুল ব্রাশ করতে করতে রেস্টুরেন্টের সাইডের দিকে হাঁটা থাকলো অনির্বাণ। পাশে তাকিয়ে দেখলো প্রাণেশা আশেপাশে নেই। চমক তো বটেই, সেই সাথে ভয়ও পেল। পিছন ফিরতে আরও বেশি চমক খেলো। প্রাণেশা গাড়ির ভেতরে দৌড়ে এসে জানালায় টোকা দিয়ে বলল, আবার গাড়িতে কেন? কিছু নিতে ভুলে গিয়েছিস? গাড়ির কাঁচ খুলে দাঁত কেলিয়ে হাসলো প্রাণেশা। শাড়ি দেখিয়ে বলল, এটা চেঞ্জ করতে এসেছি। অনির্বাণ আটকে উঠল। মুখটা তার হা হয়ে গেল। বলল, তুই গাড়ির ভেতরে কাপড় চেঞ্জ করবি? হ্যাঁ তো। ছি, কমন সেন্স বলে যে কিছু একটা আছে সেটাও তোর মধ্যে নেই। প্রাণেশা এত কথা কানে নিল না। শাড়িটা তাকে জ্বালিয়ে মারছে। এর মধ্যে হিল তার পায়ের আঙ্গুর ছিঁড়ে ফেলেছে। এত সাজগোজ ও পরিপাটি তাকে থাকতে হবে না। সে যেমন চলে অভ্যস্ত, সেভাবে শান্তি ও স্বস্তি সেভাবেই নিজেকে আবিষ্কার করতে গিয়ে ফটাফট শাড়ি ব্লাউজ খুলতে যাচ্ছিল। এরই মধ্যে অনির্বাণ পরিমোর তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠে বলল, এই এই সাবধানে, জ্যান্ত একটা পুরুষ মানুষ তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই একটু তো লাজ লজ্জা নিজের মধ্যে রাখ। এত নির্লজ্জ হলে চলে? প্রাণেশা খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতেই পরনের কাপড় চোপড় খুলে ভেতরে থাকা নীলাভ সবুজ রঙের লম্বা সাইজের ফুল হাতা লেডিস টি শার্ট ও নেভি ব্লু রঙের জিন্স দেখিয়ে বলল, আমার না একদমই লজ্জা শরম নেই। ওসব কেমন করে আসে, কিভাবে আসে, কতটা আসে সেটাও আমি জানি না। আমি শুধু নির্ভেজাল জামা কাপড় পরতে পছন্দ করি। বলতে বলতে খোপায় গুজে রাখা ফুল ও গয়নাগাটি সব খুলে ফেললো প্রাণেশা। ব্যাগে থাকা ভেজা টিস্যু ও পানির বোতল বের করে গাড়িতে বসেই মুখের সব প্রসাধনী তুলে নিয়ে ডোর খুলে বাইরে এসে অনির্বাণের সামনে দাঁড়িয়ে বুকের কাছে দুহাত আড়াআড়ি ভাবে বেঁধে গাড়িতে হেলান দিয়ে বলল, এখন প্রিটি লাগছে। মঙ্গল গ্রহে থাকা এলিয়েন নামক প্রাণী দেখলেও এতটা অবাক অনির্বাণ হতো না যতটা অবাক হলো প্রাণেশার এসব উদ্ভট কাজকর্ম দেখে। সে বিশ্বাসই করতে পারলো না এই মেয়ে শাড়ির নিচে টি শার্ট ও জেগিংস পরে এতক্ষণ গাড়িতে বসেছিল কিভাবে। গরম লাগেনি? চোখ দুটো তার গোল গোল হয়ে রইল। কোনো মতে উচ্চারণ করলো, মানে কি এসবের? শাড়ির নিচে এসব কেন? শাড়ি যদি ভালোই লাগে না তাহলে ওটা গায়ে জড়িয়েছিলি কেন? প্রাণেশা সবকটা দাঁত বের করে হেসে হেসে বলল। ভাবির কথা রাখতে। অনির্বাণ অভিমানী কণ্ঠে বলল, শুধু ভাবির কথায়? আর কারো না? আর কার কথা রাখবো? আর কে আছে যে আমাকে বুঝবে, আমার জন্য ভাবে, আমার নিঃসঙ্গ ও কষ্টকর মুহূর্তে আমাকে সময় দেয়, সাপোর্ট দেয়? আছে এমন কেউ? নেই, কেউ নেই। অনির্বাণকে ভাবনারত অবস্থায় রেখে প্রাণেশা রেস্টুরেন্টের ভেতরে পা রেখেই ভয়ানক পর্যায়ে রেগে গেল। এত রাগ যে তার দুটো হাত মুঠোবন্দি হয়ে গেল। মুঠোবন্দি হতে নিয়ে প্রায় ছুটে গিয়ে অচেনা ছেলেটার মুখের এক পাশে ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা ছিটকে পড়ল। ভীতগ্রস্ত মন নিয়ে লাফ দিয়ে চেয়ার ছাড়লো আয়েশা। মুহূর্তে জড়িয়ে ধরলো মায়েশাকে। দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইল। আর প্রাণেশার সামনে পড়ে থাকা ইতরটাকে সাইজ করতে কলার ধরে টেনে তুলে বলল, বলতার বাসায় ঢিল ছুঁড়েছিস, কামড় তো তোকে খেতে হবে চান্দু। একবার কামড় খেলে বুঝবি মেয়েদের গায়ে হাত দেয়া হাতে ঠিক কতক্ষণ বলতার বিষ থাকে। সবাইকে নিরাপদ জায়গায় বসিয়ে ওয়াশরুমে গিয়েছিল নাহিয়ান। পিচ্চি দুটো দুষ্টুমি করছিল।
সেই দুষ্টুমি সামনে দিচ্ছিল রাফিয়ান, আর রেদওয়ান গিয়েছিল কয়েকটা পোজ নিতে, যেন ফেসবুকে ছবি আপলোড দিতে পারে। ওয়াশরুম থেকে বেরিয়ে সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে ভাই বোনের সামনে আসতে আসতে কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে এখানে। দৃশ্য দেখে দ্রুতই ছুটে এলো নাহিয়ান, বলল,